প্রিয় দর্শক, স্বাগত ক্রাইম সিনে। সমাজে প্রতিনিয়ত ঘটছে নানা অপরাধ, একটি অপরাধ জন্ম দিচ্ছে আরেকটির। ঘটে যাওয়া এসব অপরাধ আর অনিয়মের অনেক কিছুই আবার হারিয়ে যায় অন্ধকারে। সেসব তথ্য এবং পেছনের সত্য আপনাদের সামনে উপস্থাপন করতেই আমাদের পাক্ষিক আয়োজন ক্রাইম সিন। বাবা কাজ করছিলেন ভুট্টা খেতে, হঠাৎ সেখানে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু মেয়ের আগমন, সঙ্গে তার সহপাঠী। মিনিট 20 তিনজনের একান্ত আলাপ। এরপর হন্তদন্ত হয়ে ক্ষেত থেকে বেরিয়ে একটি অটোরিকশা করে তিনজনের কুমারখালী কুষ্টিয়া মহাসড়কমুখী যাত্রা। তারপর থেকে এখনো নিখোঁজ তিনজনে। ঘটনা চলতি বছরের 8 ফেব্রুয়ারি সকাল আনুমানিক 11:30। দর্শক, 3 ব্যক্তির প্রায় 2 মাস ধরে রহস্যজনক অন্তর্ধান নিয়েই এবারের ক্রাইম সিন। কোথায় আছেন, কোথায় গেছেন, তার কোনো কুলকিনারা করতে পারেনি খোদ আইন শৃঙ্খলা বাহিনীও। কুষ্টিয়া সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের গ্রাম গোপালপুর। এখানকার ভুট্টা খেতে সেদিনে কাজ করছিলেন একই গ্রামের ওহাব মোল্লা। শিক্ষিত, সমাজসেবামূলক কর্মকাণ্ডে এলাকায় পরিচিত মুখ। সকাল 11:30 নাগাদ মেয়ে নুসরাত জিহান হাজির হন বাবার ভুট্টা খেতে। সঙ্গে ছিলেন তারই বান্ধবী, একই এলাকার আব্দুর রাজ্জাক লস্করের মেয়ে রুকাইয়া রহমান তৃষা। তারা দুজনেই কুষ্টিয়া সরকারি কলেজ থেকে HSC পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছিলেন। ঘটনাস্থলে গেলে ক্রাইম সিন ইউনিটের সঙ্গে কথা হয় আশপাশের বেশ কয়েকজনের সঙ্গে, যারা সেদিন 3 জনকে একসঙ্গে দেখেছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, এই ক্ষেতের এক পাশে 3 জন কিছুক্ষণ কথা বলে বেরিয়ে আসেন। এ সময় পাশের এই বাড়িতে ক্ষেত পরিষ্কারের বিভিন্ন জিনিসপত্র রেখে চলে যান। আমার মামি হয়, ওই ভূমির ভিতরে কাজ করছিল। পরে ওনার মেয়ে আর একজন ওনার মেয়ের বান্ধবী ওই পাশ দিয়ে ঢুকি ধর যে বাপের খোঁজ করতেছিল ওর আব্বুর। পরে ওরা বলেছে যে তোর আব্বু তো ওই ভূত কাজ করছে। পরে হলে ওই দিক দিয়ে মানে আইসি ওর আব্বুর সঙ্গে প্রায় আসছে নাকি 10-20 মিনিট মতো গল্প করে, বুঝছেন কি বলে না জানিনি। তারপরে মামা মেয়ে দুটো আবার এদিক দিয়ে বাড়া চলে আসে, আইসে মানে এদিকে যারা থাকে। আর ওই মামা আবার দেখছি ব্যাগ নিয়ে খুবই জরুরি বলছে, মামি মামি। তা আমি হচ্ছে কি মামা, তো বলছে যে এই ব্যাগটা থুয়ে গেলাম, মামা আসলে পারে হলো ব্যাগটা দিয়ে আসতে বললেন। তো পরে আমার মেয়েরা আবার হলো উঠিনে পর বসেছিল, কষে যে মামা এই বলছে ভাই আপনি কোন যাচ্ছেন এত তাড়াতাড়ি? তো বলছে আমার মেয়ার সাথে এক জায়গায় যাচ্ছে, খুব দরকার, খুব তার। পরে আমার মেয়েরা বললো যে কোনে, তো না বললে আর কি করা যায় নাকি। তো আমি আবার বলছি কি যে দাঁড়ান মামা দাঁড়ান, হেলগা ভালো করে বলে যান কি ব্যাপার। কতি না কতি আমি তো আর খুঁজে পালামই না, কলে পাচ্ছি আস্তে আস্তে ধরে দেখছি নি। 3 জনের আচরণে কেমন যেন একটা অস্বাভাবিকতা লক্ষ্য করেছেন প্রত্যক্ষদর্শীরা। দীর্ঘদিনের পরিচিত ওহাব মোল্লাকে সেদিন একদমই অপরিচিত মনে হলো তাদের কাছে। সেটা কোন গেল কোনো দিক তাকাচ্ছে না, শুধু হাঁটা ধরেছে। ওই হাঁটাতেই ধরেন হাঁটা, তারপরে তামান দিন মাই চলে গেছে। হঠাৎ রাত করে শুনি যে এই ঘটনা, এই হইল বিষয়, বুঝলেন। কোথায় যে গেল আর কোন যে গেল স্বয়ং আল্লাহ জানার। আশপাশে খোঁজ খবর নিয়ে জানা যায় 3 জন অটোরিকশা করে এই রাস্তা ধরে প্রথমে চলে যান কুষ্টিয়া কুমারখালী মহাসড়কের লাহিনী বটতৈল এলাকায়। সেখানে রিকশা থেকে নেমে নিরুদ্দেশ হয়ে যান। আশপাশে সিসিটিভি না থাকায় তাদের গতিবিধিও জানা সম্ভব হয়নি, এমনকি তাদের মোবাইলের সবশেষ লোকেশনও গোপালপুরি। এবার আমাদের গন্তব্য ওহাব মোল্লার বাড়িতে গিয়ে পাওয়া যায় নিখোঁজ ওহাব মোল্লার স্ত্রী ও নুসরাত জিহানের মাকে। সেদিন কি বলে মেয়ে জিহান ঘর থেকে বেরিয়ে গেছে তা জানতে চাই আমরা। আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বললো, আম্মু আমি আজকে তো যাবো না কুষ্টিয়া। তাই বললাম কি তাহলে আমি তাই বলে শুয়ে পেল। তারপরে আমি আরেকটু পর আমার ওই বাসার থেকে আর এক পাশের বাড়ি, ওখান থেকে ঘুরে এসে আমি দেখছি ও রেডি হচ্ছে। আমি বললাম যে তুমি রেডি হচ্ছে কেন? তুমি বলে কুষ্টিয়া যাবে না। বললো কি আম্মু কুষ্টিয়া কোচিংয়ে, UCC কোচিংয়ে পড়তো, হচ্ছে সব জায়গায় অ্যাডমিশন দিচ্ছিল তো সেই জন্য। আমি তুমি বলে যাবা না, তারপর হঠাৎ রেডি হচ্ছে, কাছে তৃষা ফোন করেছে। তৃষা ফোন করলো প্রত্যেক দিনই কি যেতে হবে? কাছে কে না আজকে খুব আছে, যেতে হবে। তাই বলি চলে গেল, বের হয়ে গেল, ভাতও খেলো না। চলে যাওয়ার পরে তারপরে বেলা 11টার সময় ফোন দিয়ে বললো যে আব্বু কোথায়? তা আমি বললাম তোমার আব্বু তো মাঠে গেছে। আমি তোমার আব্বুর কী দরকার?
তো বললো কি একটা সই লাগবে। তো কিসের সই লাগবে? তো কাছে আমি তো সরকারি কলেজে ফর্ম তুলি নাই, তো এই সইটা করলে সরকারি কলেজে আমি ভর্তি হতে পারবো। তোমার আব্বু মাঠে। কোন মাঠে? আমি বললাম বিলের মাঠে। তখন ও আর এই তৃষা মেয়েটা দুইজনেই নাকি মাঠে গেছে। মাঠে যাই আব্বুর সাথে কথাবার্তা বলে ওর আব্বুর ওই অবস্থাতেই ওর সাথে চলে গেছে। নিখোঁজ ওয়াহাব মোল্লার স্ত্রীর কাছে আরেকটি তথ্য পাওয়া গেল যা আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। মেয়ে জিহানের এক স্বপ্নের কথা বলেছিলেন তার মা। স্বপ্নে কাছে আমি নামাজের পার্টিতে বসে আমি স্বপ্নে দেখলাম ইমাম মাহাদি আর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কথা হয়েছে। আমি বললাম এগুলো সব শয়তানের খেলা, এগুলো বানোয়াট, এগুলো সত্যি না। আচ্ছা, এরপরের দিন চলে গেছে নাকি? হ্যাঁ, শুক্রবারে কথা বলেছে, তারপরে রবিবারের দিন সকাল 8টার সময় তৃষা ফোন করে আমার মেয়েকে নিছে। তারপরে ওরা দুইজন মাঠে যায় হচ্ছে আমার স্বামীকে নিয়ে গেছে। এক বাড়ি থেকে একই সঙ্গে বাবা ও মেয়ে নিখোঁজের রহস্য ভাবিয়ে তুলেছে প্রতিবেশীদের। তারা জানান, নিখোঁজ হবার আগের সময়গুলোতে বাবা মেয়ের আচরণে কোনো অস্বাভাবিকতা দেখেননি তারা। তিনটা লোক পাওয়া যাচ্ছে না, হুট করে কোথায় গেল। আর এইভাবে এই প্রথম আমাদের ইয়েতে দেখছি যে এরকম ঘটনাটা। আমার এই ভাস্তি রোকাইয়া রহমান তিশা, ওর বান্ধবী নুসরাত আর ওর বাবা ছিল মাঠে। পরে শুনলাম যে ওর বাবাকেও নাকি মাঠ থেকে ডেকে এক জায়গা নাকি কিছু সময় কথাও হয়েছে। এবার আমরা যেতে চাই নিখোঁজ জিহানের সহপাঠী ও বান্ধবী তৃষার বাড়ি। জিহানদের বাড়ি থেকে মিনিট 10 দূরত্ব। বাড়ি গিয়ে তৃষার মাকে পাওয়া গিয়েছে, যদিও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। কথা বলে এই ভাই ঢাকা থেকে আসছে, আমি কিছু বলবো না, হয়তো ভুলাই হয়ে গেছে, মানে কি বলবো আমরা। আপনি এমনি কথা বলেন এই ভাই ঢাকা থেকে আসছে তো। আচ্ছা বলেন যে না না মেয়ে যে গেছে, মেয়ের খোঁজাখুঁজি করছিলেন? মানে কোথায় কোথায় খুঁজছেন বা মেয়ে কিভাবে গেল কিছু বলে গেছে? মেয়ে ভাইয়ের কম্পিউটার ক্লাস ছিল, ওখানে বুঝলাম আমার কম্পিউটার ক্লাস আছে, ওখানে আমি যাচ্ছি। যে টাইমে যাই ওই টাইমেই গেছে বাড়ি থেকে। আচ্ছা, তারপরে থেকে তো আর ফোনে খুঁজে পাই না। আচ্ছা, এটা কি ওই যে তারা দুই বান্ধবী সহ গেছে একসাথে, জানতে কিছু? হ্যাঁ, একসঙ্গে গেছে। পরে বাড়ির পাশের স্থানীয় বাজারে কথা হয় তৃষার বাবার সঙ্গে। তিনি জানান, নিখোঁজের আগ পর্যন্ত সবকিছুই ঠিক ছিল তার মেয়ের। বেসিক্যালি কোথায় গেছে, কিভাবে গেছে, কেন গেছে, আমার বা আমার পরিবারের আমার মেয়ে সম্পর্কে এরকমের কোনো আমাদের ধারণা নেই। আমার মেয়ে রেগুলারই পড়াশোনা করতো। ও ঢাকা ইউনিভার্সিটির চান্স না পাওয়ার কারণে একটু ফেড আপ ছিল। পরবর্তীতে রাজশাহী নিজে পরীক্ষা দিয়েছে, সব জায়গায় গুচ্ছ পরীক্ষার অলরেডি আমার কাছে ওর অ্যাডমিট কার্ড আসছে। যেহেতু ও যে সিম ব্যবহার করতো দুটোই আমি তুলছি। তো এখন আমাদের কাছে আসলে বলার মতো কিছু নেই। এখন আল্লাহ জানে। আর শেষ মুহূর্তে যদি কোনো ক্লুতে প্রশাসন কিছু করতে পারে, এর বাইরে আমাদের আর কিছু বলার মতো জায়গা নেই। দর্শক, রহস্যে মোড়া এই নিখোঁজের ঘটনা সম্পর্কে জানার পর সরেজমিনে তার অনুসন্ধান করেছেন সহকর্মী রিয়াজ রায়হান। তিনি রয়েছেন আমাদের সঙ্গে ক্রাইম সিনের স্টুডিওতে। রিয়াজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই জানতে চাই যে 3 জন ব্যক্তি একসাথে উধাও এবং তাদের সম্পর্ক বিবেচনায় বিষয়টি সহজ মনে হচ্ছে না, যেহেতু একজন বাবা, তার মেয়ে এবং তার মেয়ের বান্ধবী রয়েছেন সেখানে। এই ঘটনাটি সম্পর্কে আপনি কিভাবে জানলেন এবং সরেজমিনে কি দেখলেন পরিস্থিতি? আমরা আসলে কুষ্টিয়া গিয়েছিলাম আমি আমার ব্যক্তিগত একটি কাজে। তো সেখানে গিয়ে আসলে খবরটি পাই। তারপরে ঠিক ঈদের পরপরই যখন খবরটি পেলাম যে এটি 8 ফেব্রুয়ারি এই বছরের ঘটনা, তখন আসলে আমার কাছে মনে হলো যে এটি প্রায় 2 মাসের কাছাকাছি সময়ে হতে চললো। 3 জন ব্যক্তি একই সঙ্গে নিখোঁজ, বাবা মেয়ে সহ, এটি এখনও পাওয়া যায় না। তার মানে কোনোটা রহস্য নিশ্চয়ই লুকিয়ে আছে। আমরা খোঁজখবর না শুরু করলাম। শুরু করতে করতে এক পর্যায়ে ইমাম মাহাদি এবং কবিরাজ, আসলে 2টি চরিত্র, যেটি পরবর্তীতে হয়তো বিস্তারিত জানা যাবে, দুটি যখন আমাদের সামনে আসে তখন আমরা এটা নিয়ে আসলে অনেক খোঁজখবর নেওয়া শুরু করলাম। নিজের ব্যক্তিগত উদ্যোগে যতগুলো সোর্স আছে সবগুলোকে কাজে লাগিয়ে আমাদের সেখানকার সহকর্মীরা সহযোগিতা করেছেন।
তাদের সাথে নিয়ে আমরা চেষ্টা করেছিলাম জানার, তারপরে মনে হলো যে এটি আসলে তুলে আনা উচিত। কারণ এই নিখোঁজ পরিবারটির সদস্যদের এখন কি অবস্থা? তারা আসলে, আমরা গিয়েছেন তাদের সাথে কথা বলতে, তারা যেটি প্রথমে বলছেন যে যাওয়ার আগের দিন পর্যন্ত তাদের বডি ল্যাঙ্গুয়েজ বলেন বা তাদের যে চলাফেরা, কথাবার্তা, কোনো কিছুতেই আসলে মনে হয়নি যে এই মানুষগুলো রাত পোহালেই তারা নিখোঁজ হবেন বা একসাথে চলে যাবেন। স্বাভাবিকই ছিল কাজকর্ম, এবং আগের দিন রাত পর্যন্ত তারা কোনো ধরনের স্বাভাবিকভাবেই সব কিছু করেছেন, তাদের যে জীবনযাত্রা সেটি করেছেন। যেহেতু এর মধ্যে ওয়াহাব মোল্লা, যিনি মূলত মেয়ের বাবা, অর্থাৎ জিহান নামে যে মেয়েটি নিখোঁজ হয়েছেন তার বাবা, তিনি শিক্ষিত মানুষ, উচ্চশিক্ষিতই বলা যায়, এবং গ্রামে মোটামুটি খুব প্রভাবশালী হিসেবে পরিচিত আছে, এবং গ্রামে সমাজকর্মী বলেন বা সমাজসেবামূলক কাজকর্ম বলেন, সেই হিসেবে তার ভালো পরিচিতি আছে। এবং তার মেয়েও তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি এবং তারাও পড়াশোনা চালিয়ে যাচ্ছেন এবং ভালো পরিসরে আছে। একদম মেয়ে এবং মেয়ের বান্ধবী তৃষা, যে তারা দুজনেই একসঙ্গেই ছোটবেলা থেকে বেড়ে উঠেছেন, পাশাপাশি বলা চলে আসলে দুঃসম্পর্ক হলেও দুজনেই আত্মীয় এবং একই গ্রামের, ঠিক 8 থেকে 10 মিনিটের দূরত্ব একজনের বাড়ি থেকে আরেকজন। তারা সবসময় একসঙ্গেই চলাফেরা করেছেন, পড়াশোনা করেছেন, এবং একসঙ্গে মেসেও থাকতেন। কুষ্টিয়া সরকারি কলেজে একসাথে পড়াশোনা করে পাশ করেছেন। তো আমাদের কাছে খটকা লাগলো যখন মেয়ের মা অর্থাৎ ওয়াহাব মোল্লার স্ত্রী যখন বললেন যে এক রাতে স্বপ্নে দেখেছেন তার মেয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইমাম মাহাদির সঙ্গে একসাথে বসে আছেন, এবং সেখানে সে মেয়ে ছিলেন বা সেখানে যাবে, এই ধরনের তার স্বপ্নের কথা বলেছিলেন। ঠিক তার পরের দিনই বা একদিন পরেই মেয়ে বাবা সহ এবং বান্ধবী সহ নিখোঁজ হলেন। এই বিষয়টি আমাদের কাছে খটকা লেগেছে, কারণ এটি আপনি জানেন, যখন আমাদের একটি সময় যখন জঙ্গিবাদ বা উগ্রবাদের বিস্তার ছিল বা প্রচলন ছিল, অর্থাৎ খুব বেশি মাত্রায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী তারা আটক করছিলেন, গ্রেফতার করছিলেন উগ্রবাদীদের, তখন এই বিষয়গুলো শোনা যেত। এবং এই নারীদের ক্ষেত্রে খুবই কম ঘটেছিল, কিন্তু পুরুষদের ক্ষেত্রে বা যুবক অথবা তরুণদের ক্ষেত্রে বেশি প্রচলিত ছিল, যারা ইমাম মাহাদি বা এই ধরনের কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেছেন বা যুদ্ধে যাওয়ার, ইসলামের জন্য যুদ্ধ করতে তারা জিহাদ করবেন, এই কথাগুলো বলে বাড়ি থেকে বেরিয়েছেন। দীর্ঘ প্রায় বেশ কয়েক বছর ধরে কিন্তু এই ধরনের আলোচনা শোনা যায়নি। ঠিক যখন এই কথাটি আমরা শুনেছি, তখনই মূলত আমরা উদ্যোগ নিলাম যে এটির আসলে বিস্তারিত অনুসন্ধান করা প্রয়োজন। ঠিক তারপরে আমরা কাজে লাগলাম, এবং কাজে লেগে আপনি নিশ্চয়ই আমাদের পরবর্তী সেই বিষয়গুলো আমরা জানবো একে একে। রিয়াজ, জানতে চাচ্ছিলাম যে যেহেতু একটি বিষয় আনা হয়েছে যেটি স্পর্শকাতর ধর্মীয় যে আবেগ রয়েছে সেটিকে পুঁজি করে একটা বিষয়, এই যে গ্রামটি, এই এলাকাটি, সেই এলাকায় আরও কোনো পরিবার বা কোথাও কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে যে ওই সময় বা কাছাকাছি সময় আরও কেউ নিখোঁজ হয়েছেন এমন? আমরা কথা বলেছিলাম প্রায় 70 ব্যক্তির সঙ্গেও, তাদের কাছাকাছি বাড়ি এবং একই এলাকায়। তারা বলছেন, বা জনপ্রতিনিধিদের সঙ্গে আমাদের কথা হচ্ছে, তারাও বেশ কয়েক বছর ধরে এলাকায় জনপ্রতিনিধিত্ব করছেন, তারা বলছেন তাদের জীবদ্দশায় কোনো ধরনের এই অন্তত কুষ্টিয়া এই অঞ্চল থেকে বা তাদের গ্রাম এবং পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে কেউ নিখোঁজ হওয়ার কোনো খবর নেই। হ্যাঁ, সেটি হয়তো নিখোঁজ হয়েছেন বা কোনো কারণে তিনি গিয়েছেন 10 দিন, 5 দিন বা 15 দিন পরে ফিরে এসছেন, কিন্তু এইভাবে দীর্ঘ সময় ধরে বা একটি কথাও বলে, স্বপ্নের কথা বলে বেরিয়ে যাওয়া, ঘর থেকে বেরিয়ে যাওয়া এবং 2 মাস পর্যন্ত লুকিয়ে থাকা, অর্থাৎ নিখোঁজ থাকা, এই ধরনের ঘটনা তাদের জীবদ্দশায় ঘটেনি। অর্থাৎ ওই অঞ্চলে কখনোই এই ধরনের ঘটনা ঘটেনি বা কোনো পরিবার থেকে এই ধরনের নিখোঁজের কেউ হয়নি। তাহলে তো ওই এলাকায় বেশ সাড়া ফেলেছে এই ঘটনাটি, যেহেতু 3 জন সদস্য নিখোঁজ হয়েছেন, 2টি পরিবারের তারা মানুষ। ওই এলাকার মানুষজন তাদের যে হারিয়ে যাওয়া, যে 3 জন মূলত নিখোঁজ হলেন, তাদের সম্পর্কে তাদের কি ধারণা, অর্থাৎ এলাকাবাসীর কি ধারণা? তারা এক কথায় বলছেন যে এইটা কোনোভাবেই হতে পারে না, বা কোনো কারণ ছাড়া, অর্থাৎ নিজে নিজে নিরুদ্দেশ হওয়া, এই ধরনের কোনো মানুষই নেই তারা। কারণ তারা ধর্মীয় গোড়ামি বলেন বা তারা ধরেন যদি একটু কম শিক্ষিত হতেন তাহলে একটু কথা ছিল, তারা একেবারেই উদার মনে মানুষ ছিলেন এবং মানুষের সঙ্গে মিশে থাকা মানুষ, অর্থাৎ মানুষকে নিয়ে কাজ করা মানুষ। সুতরাং এই ধরনের একটি পরিবার থেকে, গৃহস্থ কৃষক পরিবার এবং বড় পরিবার, এই ধরনের একটি পরিবার থেকে এই ধরনের 3 জন মানুষ, শিক্ষিত মানুষ নিখোঁজ হওয়াটা এটি তাদেরকে ভাবিয়ে তুলেছে, এবং তারা বলছেন এটি একেবারেই একটি অস্বাভাবিক ঘটনা। এবং নিশ্চয়ই এলাকাবাসীও পরবর্তীতে বিভিন্ন সময় আসলে জানতে চেয়েছেন যে এই পরিবারের সদস্যরা কোথায় গেল, কি হলো তাদের পরিণতি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা কোনো ধরনের অভিযোগ বা এই যে হারিয়ে যাওয়া নিয়ে কোনো ধরনের ডায়েরি করেছে কিনা? হ্যাঁ, তারা করেছে। তারা আমি নিশ্চয়ই প্রতিবেদনে দেখছিলেন যে তারা এই বিষয়ে মোট 3টি ডায়েরি, সাধারণ ডায়েরি করেছিলেন এই কুষ্টিয়া মডেল থানা, যেহেতু এটি সদর থানার মধ্যে। এটি আরেকটি মজার বিষয় হচ্ছে
কুষ্টিয়া যে শহর থেকে একেবারেই কম দূরত্ব, অর্থাৎ 8 থেকে 10 কিলোমিটারের মধ্যে এলাকাটি। সেটি যেতে আপনি যদি কোনো যানবাহনে যান সর্বসাকুল্যে হয়তো 15 থেকে 20 মিনিট সময় লাগবে। একেবারেই শহরতলি, একেবারে শহরতলিতে এই ধরনের একটি ঘটনা চাঞ্চল্য সৃষ্টি করেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তারা অভিযোগ করেছেন, বিভিন্ন জনের নামে অভিযোগ করেছেন, বিভিন্ন ধরনের সমীকরণ তারা মেলানোর চেষ্টা করেছেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী বলছে তারা যখন নিখোঁজ হয় তখন তাদের মোবাইল নেটওয়ার্ক পাওয়া গিয়েছিল যে গ্রাম থেকে নিখোঁজ হয়েছেন সেই গ্রামের শেষ মাথা, অর্থাৎ তারপরে যে তারা তাদের ফোনগুলো বন্ধ করেছে এখন পর্যন্ত খোলা হয়নি এবং এখন পর্যন্ত ওই ফোনের কোনো লোকেশন তারা নির্ণয় করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অর্থাৎ তাদের মুঠোফোনগুলো সচেতনভাবেই যে বন্ধ করে দেওয়া হয়েছিল বা সেগুলো নেটওয়ার্ক বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল সেটিও একেবারে নিশ্চিত হওয়া যায়। অর্থাৎ এই রহস্যের পর্দা অনেকগুলো, একে একে আমাদেরকে তুলতে হবে। রিয়াজ, আপনার কাছে ফিরবো আমরা আবারও। দর্শক, গল্পের শুরুটা যতটা সরল, যতই এর গভীরে যাওয়া হচ্ছে ততই জটিল হয়েছে তিনজনের অন্তর্ধান রহস্য। অনুসন্ধানের এক পর্যায়ে এক কবিরাজ চরিত্র হাজির হয় ক্রাইম সিনের সামনে। তার ভূমিকা কি ছিল, কেনই বা নিখোঁজের সঙ্গে নাম জড়িয়েছে তার, সেটিরও বিস্তারিত খোঁজ খবর নেয়ার চেষ্টা করেছি আমরা। এই নতুন চরিত্রের বিস্তারিত জানাবো একটা বিরতির পর। স্বাগত ক্রাইম সিনে। দর্শক, বিরতির আগে আমরা বলছিলাম গল্পের এক নতুন চরিত্র কবিরাজ সম্পর্কে, যার বাড়ি চুয়াডাঙ্গার জীবননগরে। কুষ্টিয়ার গোপালপুর থেকে জীবননগরের দূরত্ব প্রায় 100 কিলোমিটারের বেশি। প্রশ্ন ওঠে, তাহলে কিভাবে এই তিনজনের রহস্যজনক নিখোঁজের সঙ্গে নাম জড়িয়েছে সেই কবিরাজের? আমরা গিয়েছিলাম জীবননগরে কবিরাজের বাড়িতে, তার সঙ্গে দীর্ঘক্ষণ কথাও হয়েছে ক্রাইম সিন ইউনিটের। কিভাবে জড়ালেন এই গল্পে, তিনিই বা কি বলছেন এই সম্পর্কে, এবার তার বিস্তারিত জানাবো আপনাদের। নিখোঁজ তিনজনের ঘটনার পরদিন এই ব্যাপারে আলাদা 3টি সাধারণ ডায়েরি করা হয় কুষ্টিয়া মডেল থানায়, যেখানে অবশ্য নিখোঁজের সম্ভাব্য কোনো কারণ উল্লেখ করা হয়নি। এই সাধারণ ডায়েরির প্রেক্ষিতে 22 ফেব্রুয়ারি কুষ্টিয়া মডেল থানার তদন্ত কর্মকর্তা একটি অধিযাচন পত্র লেখেন চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাবর, যেখানে উল্লেখ করা হয় নিখোঁজ তিনজন চুয়াডাঙ্গায় অবস্থান করেছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে। এবার আমাদের গন্তব্য আবারও ওয়াহাব মোল্লার বাড়ি। তার স্ত্রীর কাছে এই অধিযাচন পত্রে উল্লেখিত তথ্যের বিষয়ে জানা দরকার। তিনি যা জানালেন তাতে নিখোঁজ রহস্য যেন আরো ঘনীভূত হলো। জানান তার নিজের চিকিৎসার জন্য একাধিকবার গিয়েছিলেন জীবননগরের আন্দুলবাড়িয়ার কবিরাজ লস্কর মণ্ডলের কাছে। আমার অসুস্থতার কারণে হচ্ছে সবাই ওই কবিরাজের চিকিৎসার জন্য আমি প্রথমে ওখানে গিয়েছিলাম। তারপরের থেকেই আমি আর ওখানে সুস্থ হয়েছি, কিন্তু তারপরে থেকে ওনার সাথে আমার কোনো যোগাযোগ নাই। কিন্তু আমার স্বামী ওনার সাথে যোগাযোগ করতো গোপনে, আমি জানতাম না এই বিষয়টা। ওরা চলে যাওয়ার পরে জানলাম। জানান চিকিৎসা সূত্রে কবিরাজের সঙ্গে এই পরিবারের একটি ভালো সম্পর্ক গড়ে উঠেছে। এখন তাদের ধারণা সেই কবিরাজের প্ররোচনায় ঘর ছেড়েছে এই তিনজন। আমি যাওয়ার পরে শুনলাম যে ওনারা বলে আন্দুলবাড়িয়া ফাটাকে স্টোর কাছে যেত। আমি যাওয়ার পরে শুনলাম, কিন্তু ওনার কাছে যখন আমি ফোন দিলাম বললাম, তখন প্রথম দিন বলল যে বাপ হচ্ছে মেয়েকে বিয়ে দিতে নিয়ে গেছে। তারপরে দ্বিতীয় দিন যখন ফোন করে বললাম, কাঁদাকাটি করলাম যে আমার মেয়ে, আমার সন্তান কোথায় আছে, আপনার ওখানে যেত, তখন উনিরা বলল যে আচ্ছা, আমার দেওর গেছিল ওনার কাছে, উনি বললো যে আপনারা চলে যান, হচ্ছে ট্রেনে চলে যাবে বেলা 2টোর সময়। কবিরাজের কাছে আসা যাওয়ার বিষয়টি জানা আছে আরেক নিখোঁজ তিশার বাবারও। করোনা বাইদা ভাই জানার পর আমার মেয়ের আমি যথেষ্ট প্রেশার দিচ্ছি, দেওয়ার পর বলছে আমি তো জাস্ট সাথে গেছি আর আইসি, এগুলোর পর যে আমার কোনো বিশ্বাস নাই, আস্থা নাই। আমি তাকে চেষ্টাও করেছি যে তার কোনো রকমই আছে কিনা, নেই। আর ও দুজন ছোটোবেলা থেকে কিন্ডারগার্টেন থেকে একসাথে পড়ে, হাই স্কুল গেছে, পাশ করেছে, কলেজে একসাথে থাকেছে, আর ওদের বন্ডিংটা মানে অন্যরকম। এবার চুয়াডাঙ্গা জীবননগরের আন্দোলবাড়িয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা। দেখা করতে চাই কবিরাজের সঙ্গে, জানতে চাই তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা কতটুকু। আন্দোলবাড়িয়ার মণ্ডলপাড়ার রাস্তার সঙ্গে লাগোয়া কবিরাজ লস্কর মণ্ডলের বাড়ি, যিনি এলাকায় ফাটাকেষ্ট নামে পরিচিত। ক্রাইম সিনের উপস্থিতি টের পেয়ে প্রথমে একবার সামনে এলেও কাজের কথা বলে আবার ঘরের ভেতরে চলে যান লস্কর কবিরাজ। এর মধ্যে তার বেশ কিছু আত্মীয় স্বজনকে ডেকে আনেন বাড়িতে। কিছুক্ষণ পর নিজের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন তিনি।
ওয়াব মোল্লা এবং তার মেয়েরা আরও 2-3টে মেয়ে আসে। ওর নাম আছে ধরেন রোকিয়া বলে, আর একটা নুশিকা, আর একটা নূর এবং ওয়াব মোল্লা আমার বাড়ি আসে। ওদের শারীরিক অবস্থা সমস্যা হয়, তাদের অনেক মাথা জ্বালা যন্ত্রণা, পড়াশোনা করতে পারে না। সেই হিসাবে আমি তাদের ঝাড়ফুঁক করার পরে ওরা ফিরে চলে যায়। কিন্তু আমি এইটাই বলতে চাচ্ছি, আমার বড় দুঃখ লাগছে একটা মানুষের খেদমত করে যে সন্দেহজনক কথাগুলো বা সন্দেহ করে, এটা সম্পূর্ণ ভুয়া তাদের। আমার কোনো এতে তার প্রযুক্তিও নেই, আমার এতে আমি সন্দেহমূলক এমন কিছু কাজ করিনি দুনিয়ার বুকে, সেই পাপের আমি প্রায়শ্চিত্ত ভোগ করবো। ওরা সন্দেহমূলকভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট করেছে। আমি এতে আমার অন্যায় বা আমার কোনো হাত বা কোনো কিছুর ভিতরে আমি জড়িত নেই। আমি আইনকে শ্রদ্ধা করি, ভালোবাসি, সম্মান করি। দর্শক, কবিরাজের বাকি কথা শোনার আগে তার সঙ্গে নিখোঁজ ওয়াহাব মোল্লার স্ত্রী ও ভাইয়ের টেলিফোনে কথোপকথনটি একবার শোনা যাক। টেনশন নাই, আমি ঠিকানা পেয়ে গেছি। ফোন দিতে নিষেধ করেন সবার, আপনাদের এটা পারজানা নাকি বয়স, ফোন দিতে নিষেধ করেন। আমার মতন ফোন আমি দিয়ে নিচ্ছি। আপনারা বেলা 3টের দিকে রেল স্টেশনে কুষ্টায় থাকবেন। ওখান থেকে ওদের কোনতে খুব জুলুমবাজ চলেছে, খাতে মাতে দেয়নি। আচ্ছা, সারাদিন পর রুটি আর কলা খাতে দিয়েছে। ঠিক আছে, আমি কিন্তু বের করার চেষ্টা করবো। আর সবাই নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, 2 রিকাত সালাতুল হাজত নামাজ করে দোয়া করবো আমার বাপ, চাচা, মা, বাবা, ভাই বোনের জন্য। ঠিক আছে, অনেক কষ্ট করে খুঁজে পাওয়া গেছে। আমি পাঠিয়ে দিয়েছি, ওখানে বের করার উদ্দেশ্যে রওনা ওখানে আছে। ঠিক আছে, চলিয়েছে। অর্থাৎ তিনি জিনের মাধ্যমে এই 3জনকে হাজির করে কুষ্টিয়া কোর্ট স্টেশনে পৌঁছে দেওয়ার কথা বলেছিলেন দুজনকেই। আবার তারা কোথায় আছে সেটাও বলে দিয়েছিলেন অনেকটা নিশ্চিতভাবে। এবার এই বিষয়ে জানতে চাইলে তাকে সামান্য বিব্রত মনে হলো, তবে ব্যাখ্যা দিয়েছেন নিজের মতো করে। আমার কথা হচ্ছে, আমার কাছে শোনেন, জিন পরের হাসে মিথ্যে কথা বলে। আমি ওনাদেরকে একটা বলছি যে ভাইজান, একটা ডাক্তারখানায় রুগী গেলে পরে ডাক্তার বলে ঠিক আছে বাঁচানো মালিক আল্লাহ, আমি চেষ্টা করব। তা আমি ওনাদেরকে বলেছিলাম যে ভাইজান আপনার একটু অপেক্ষা করেন, চেষ্টা করে দেখতে পারি। সবাই তো চেষ্টার কথা বলে, চেষ্টা করে আপনারা একটু বসেন, রেল স্টেশন কলা পাউরুটি খান, আপনারা একটু বসেন, আমি চেষ্টা করে দেখি আসতে পারি কেন। তো যে কোনো দোয়া কালাম কোরআন আয়াত থেকে, যে কোনো বলি সূরা নিসা থেকে বা যে কোনো আলে ইমরান থেকে যে কোনো দোয়া কালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাইছে, আল্লাহ আমার উস্তাদরা শিখেছে, সেই মোতাবেক আমি কিছু দোয়া কালাম করার পরে তা আমি বলি ভাই আপনার স্টেশনে অপেক্ষা করার পর যদি আল্লাহ আপনাদের নসিব ভালো করে, যদি তারা যে কিনতে তারা যদি আসে, তো আল্লাহর রহমতে আপনারা অপেক্ষা করেন, আসে আপনার করতে একটু দেখি আমি। তো যখন আমার না হয়েছে তখন আমি জানাইছি ভাইজান আমি ব্যর্থতা, আই এম সরি, আমি ক্ষমা পেরাচ্ছি, আমি ক্ষমা চাচ্ছি, আমি পারলাম না ভাই। কবিরাজের সঙ্গে কথা বলতে বলতে যখন রাস্তা পর্যন্ত পৌঁছাই, তখন নিজ থেকেই তার উপর সন্দেহের আরেকটা কারণ জানালেন কবিরাজ লস্কর মণ্ডল। ওরা মনে এরকম সন্দেহ করেছে, মনে হয় কথা বলছে এরকমই করেছে। তার মানে সীমান্ত দিয়ে পাচার কিংবা পার হয়ে যাবার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখনই। দর্শক, এই নিখোঁজের ঘটনায় চাঞ্চল্যকর চরিত্র কবিরাজ। এই কবিরাজ সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। সরেজমিনে পুরো বিষয়টি খোঁজ নিয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, বলবেন যে এই কবিরাজের চরিত্র সম্পর্কে আমরা বেশ কিছু বিষয় দেখলাম, এই পরিবারটির সাথে অর্থাৎ নিখোঁজ পরিবারটির সাথে তার ব্যক্তিগত জায়গায় বা কি ধরনের সম্পর্ক ছিল আসলে? আমরা দুই পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য পেয়েছি। পরিবার বলছেন যে কবিরাজের সঙ্গে তাদের যেহেতু চিকিৎসা সূত্রে পরিচয় এবং যেই ওয়াহাব মোল্লা যিনি নিখোঁজ হয়েছেন তিনি তার মেয়েসহ, তারা বেশ কয়েকবার ওই ওয়াহাব মোল্লার স্ত্রীর চিকিৎসার জন্য তারা গিয়েছিলেন। তারা বলছেন তাদের শারীরিক একটি সমস্যা ছিল, সেটির জন্য কবিরাজের জন্য কাছে গিয়েছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে গ্রামগঞ্জে এখনও প্রচলিত আছে কবিরাজের চিকিৎসা এবং ঝাড়ফুঁক একটি যে বিষয়টি রয়েছে সেটি বিষয়ে অনেকেই এখনও সচেতনভাবে হোক, কবিরাজের দ্বারস্থ হোক, সচেতনভাবে হোক বা অবচেতন মনে হোক, তারা আসলে যান।
কেউ কেউ যান গ্রামের দিকে, এখন ওই সেই প্রচলনটি আছে, একেবারেই উঠে গেছে, বিষয়টি বলা যায় না। তো সেই সূত্রে তারা গিয়েছেন এবং তারা বলছেন যে কবিরাজের কাছে চিকিৎসা নিয়ে তারা উপকার পেয়েছেন, এই দাবিও করেছেন যিনি চিকিৎসা প্রার্থী ছিলেন, অর্থাৎ চিকিৎসা করেছেন ওহাব মোল্লার স্ত্রী। তিনি বলছেন যে তারপর থেকে তার সাথে আসলে সেই ধরনের কোনো সম্পর্ক নেই, তবে কবিরাজ মাঝে মধ্যে তাদের বাড়িতে আসতেন, তাদের সাথে যেটি পারিবারিক সম্পর্ক তৈরি হয়ে গেছিল সেটি তারা বজায় ছিল। কিন্তু কবিরাজের কাছে আমরা যখন গিয়েছি, কবিরাজ বলছেন যে তার সাথে অনেকদিন ধরে যোগাযোগ নেই, চিকিৎসার পর থেকে তিনি তাদের সাথে কোনো ধরনের যোগাযোগ রাখেননি এবং তার কাছে কেউ যায়নি। অথচ পরিবার বলছে নিখোঁজের পর তাকে যখন বলা হলো বিষয়টি কবিরাজকে যে আমাদের বাড়ি থেকে 3 জন নিখোঁজ হয়েছে বা ওহাব মোল্লা তার মেয়ে এবং মেয়ের বান্ধবী নিখোঁজ হয়েছেন। আরেকটি কথা বলে রাখা ভালো যে এই যে মেয়ে এবং মেয়ের বান্ধবী দুজনকে নিয়েই ওহাব মোল্লা কিন্তু কবিরাজের কাছে গিয়েছিলেন একাধিকবার। সেখানে গিয়েছেন এবং কবিরাজও তাদের বাড়িতে এসেছিলেন। সেটা কি কারণে? এই যে কবিরাজ অস্বীকার করলেন যে তিনি চিকিৎসা দেবার পরে আর ওই বাড়িতে কখনো যাতায়াত তার ছিল না, এই কথাটি তিনি বললেন, সেই অস্বীকার করার কারণ কি মনে হচ্ছে? কিংবা পরবর্তীতে যে বাবা এবং মেয়ের বান্ধবী সহ তারা গিয়েছিলেন কবিরাজের কাছে, তার কারণটা কি? এটি গিয়েছিলেন যখন চিকিৎসা চলছিল, মেয়ের পরিবার বলছে, অর্থাৎ ওহাব মোল্লার পরিবার বলছে যখন চিকিৎসা চলছিল তখন তারা বেশ কয়েকবারই কবিরাজের কাছে গিয়েছেন এবং যাওয়ার সময় মেয়ে এবং মেয়ের বান্ধবীকে তারা নিয়ে গেছেন এবং তারা বলছেন যেহেতু তারা একা যেতে আসলে বয়স্ক মানুষ, একা যেতে তারা সমস্যা হচ্ছিল, সেই কারণে গাড়ি করে গিয়েছেন এবং একই গাড়িতে করে তারা গিয়েছেন। যাওয়ার পরে চিকিৎসা শেষ করে তারা আবার ফিরে এসছেন। কবিরাজকে আমরা জিজ্ঞেস করছিলাম যে পরিবার অভিযোগ করেছে আপনার সাথে কথা হতো নিয়মিত, আপনার সাথে যোগাযোগ ছিল। কবিরাজ বলছেন আমার সাথে চিকিৎসার বাইরে কোনো যোগাযোগ হয়নি। অথচ ওহাব মোল্লার স্ত্রী এবং ওহাব মোল্লার ভাই দুজনের সঙ্গে যখন কবিরাজ সাথে কথা হয়, তাদের এই 3 জন নিখোঁজের পরপরই তাকে যখন জানানো হয় তখন তিনি বলছেন তিনি জিনের মাধ্যমে তাদেরকে হাজির করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এখানে একটু গুরুত্বপূর্ণ বিষয়, সে কারণে আমরা কবিরাজের বাড়িতে অনেকক্ষণ ছিলাম এবং কথা বলেছি। তিনি বলেছেন তিনি জিনের মাধ্যমে হাজির করবেন। নিশ্চয়ই এতক্ষণে আপনি অডিওটি শুনেছেন যে তাদের সাথে যে কথোপকথন ছিল, সেই কথোপকথনে তিনি বলছেন যে তারা এখন রাজশাহীতে আছে, এটি ঘরের মধ্যে আছে, আবার বলছেন তারা এখন কুমিল্লায় আছে, আপনারা অপেক্ষা করুন এবং কুষ্টিয়া কোর্ট যে স্টেশন রয়েছে, রেল স্টেশন, সেখানে আপনারা অপেক্ষা করুন, বিকেল 3টা বাজে সময় পর্যন্ত তিনি নির্ধারণ করে দিয়েছেন। মানে ফোনে তাদের যে কথাগুলো আমরা শুনেছি সেখানে তিনি সময় পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন যে বিকেল 3টা নাগাদ আপনারা স্টেশনে থাকুন এবং সেখানে তাদেরকে কোনো ধরনের বিরক্ত করবেন না, তারা খুবই দুর্বল। অনেকগুলো কথা আসলে তিনি বলেছেন যে তারা খুবই দুর্বল, তারা অনেকদিন খেতে পায়নি, তাদের জন্য রুটি কলা রাখবেন, এই কথাগুলো পর্যন্ত তিনি বলেছেন। যখন আমরা তাকে জিজ্ঞেস করলাম যে আপনার সাথে এই ধরনের কথাগুলো কেন হয়েছে, আপনি তো অস্বীকার করলেন তার সাথে কথা হয়নি, বলে যে আমি চেষ্টা করেছি কিন্তু জিনেরা মিথ্যা কথা বলে, জিনেরা ভুল তথ্য দেয়, মিথ্যা কথা বলে, এই জন্য আসলে আমি চেষ্টা করেছি, পারিনি। জিনেদের উপরে দায় চাপালেন, অর্থাৎ এই যে ঘটনাটি নিখোঁজ 3 জনের বর্তমান হাল হকিকত সম্পর্কে তিনি জানেন বলে দাবি করছেন, সেটিও তো নিশ্চয়ই তার এক ধরনের আত্মবিশ্বাস রয়েছে যে হয়তো তিনি জানতে পারেন তারা কোথায় আছেন, এরকম একটা জায়গা থেকে তিনি বলেছেন এবং সম্পূর্ণ দায়টা তিনি পরবর্তীতে জিনের উপরে চাপাচ্ছেন, নিজেকে দায় মুক্তি দিতে একরকম নাকি? অনেকটাই তাই, কারণ আমাদের কাছে দুটি বিষয় খুব সিগনিফিক্যান্ট মনে হয়েছে। একটি হচ্ছে পরিবার নিখোঁজের পরপরই কবিরাজের সাথে যোগাযোগ করেছে, আবার কবিরাজও কোনো ধরনের একেবারেই তিনি অভিযোগ অস্বীকার বলুন বা হচ্ছে তিনি তো তখন বলতে পারতেন যে না, অপারগতা প্রকাশ না করে বরং তিনি তাদেরকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেখানে একটা ঝুঁকিও আছে যে আমি ফিরিয়ে দিতে না পারি আমি কেন প্রতিশ্রুতি দেব তাহলে। এবং তিনি বলছেন যে তারা রাজশাহীতে কোন ঘরের মধ্যে আছে, কিভাবে আছে, এক ঘরে 2 জন মেয়ে শুয়ে আছে, আরেক ঘরে তার বাবা আছে, এই ধরনের পুরো একেবারেই নির্দিষ্ট করে বলা আছে। তাদের সাথে যে কথোপকথনগুলো ছিল সেগুলোতে আমরা শুনেছি। সুতরাং এই একটি অবস্থা যখন হয় তখন একটি পরিবার নিশ্চয়ই আশাবাদী হতেই পারে। আবার যখন তারা তার কবিরাজের কথার সঙ্গে যখন না মিলে, অর্থাৎ যখন তারা নির্দিষ্ট সময়ে গিয়ে তাদের নিখোঁজ ব্যক্তিদের হাতে না পায় বা না পৌঁছয়, তখন তারা সন্দেহ এবং অভিযোগটা করতেই পারে, সেটি খুবই স্বাভাবিক এবং সেটিই করেছে। এখন পর্যন্ত সেই অভিযোগটি চলমান রয়েছে। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা হয়নি, শুধু সাধারণ ডায়েরি হয়েছে এবং সাধারণ ডায়েরিতে কিন্তু তারা এই অভিযোগগুলো করেনি। এই অভিযোগগুলো সম্পৃক্ত করেনি, শুধুমাত্র তারা মৌখিকভাবে অভিযোগগুলো করেছে বারবার। অর্থাৎ রিয়াজ, আমরা যেটি বুঝতে পারছিলাম যে একেবারে নির্দিষ্ট করে বলা
এবং সেখানে তো একটা ঝুঁকি রয়েছে, যদি তার কথাটি সত্য না হয়, তার যেই কবিরাজের যেই কৃতিত্ব বা নাম সুনাম সেটিও তো ক্ষুণ্ণ হতে পারে। সেটা কি তিনি ঝুঁকিতে তখনই ফেলবেন যখন তার এই বিষয়ে আত্মবিশ্বাস রয়েছে? অর্থাৎ এই রহস্যের জালটাকে কেন্দ্র করে অনেকটা ঘোলা হয়েছে। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে, তবে একটা বিরতি নিতে হবে। দর্শক, এই নিখোঁজ গল্পের এক রহস্যময় চরিত্র কবিরাজের সম্পর্কে একটা ধারণা নিশ্চয়ই আপনারা এতক্ষণে পেয়ে গেছেন। তবে এখানেই শেষ নয়, ঘটনার আরও বাকি আছে, সেসবও জানাবো আপনাদের। তবে আপাতত এতটুকুই মনে রাখুন, কবিরাজ একবার রাত কাটিয়েছিল দুই বান্ধবী যে মেসে থাকতেন সেখানে। ফিরছি আরেকটা বিরতির পর। আবারও স্বাগত ক্রাইম সিনে। দর্শক, বিরতির আগে জানাচ্ছিলাম নিখোঁজ ওহাব মোল্লার স্ত্রীর চিকিৎসার জন্য যে কবিরাজের কাছে গিয়েছিলেন, তাকেই কিভাবে এখন স্বামী ও মেয়ে নিখোঁজের জন্য দায়ী করছেন ওহাব মোল্লার স্ত্রী। ক্রাইম সিন ইউনিট কবিরাজের সঙ্গে আলাপকালে আরেকটি অজানা তথ্য পাওয়া যায়, যা তখনও পর্যন্ত সবারই অজানা ছিল বলে নিশ্চিত হয়েছি আমরা। সে তথ্যের সঙ্গে নিখোঁজের ঘটনায় কতটুকু অগ্রগতি আছে আইন শৃঙ্খলা বাহিনীর, তাও জানাতে চাই আপনাদের। আন্দোলবাড়িয়ায় মণ্ডলপাড়ার বাড়িতে যখন কথা হচ্ছিল কবিরাজের সঙ্গে, তখন পাশ থেকে তার এক আত্মীয় কবিরাজের একটি চিকিৎসাপত্র দেখালেন। জানান, গেল বছরের মে মাসের মাঝামাঝিতে কুষ্টিয়ায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন কবিরাজ লস্কর মণ্ডল। সেদিন কাজ শেষ না হওয়ায় রাতে থেকে যান ওই দুই ছাত্রীর মেসে। দাবি করেন সেটিই ছিল তার সঙ্গে তাদের শেষ দেখা। এই দেখেন লিখা আছে, আপনি দেখেন, এর একদিন হলো 5/2025। আচ্ছা, এই আছে শেষ সাক্ষাৎ ওনার সাথে 1 বছর আগে, আর কোনো সাক্ষাৎ নেই। মানে ওই 16 তারিখ রাতে হচ্ছে হোস্টেলে ছিল, জি হোস্টেলকে বলে এটা আছে এখন আপনার মালিক সহ। একটু শুনুন, এটা 15 তারিখেও হয়তো যেতে পারে বা 16 তারিখও ডাক্তার দেখাতে পারে। রিপোর্ট যখন এসছে হয়তো ডাক্তার তারিখ বসে একদিন আগবেশ হতে পারে। এই হচ্ছে মূল। তাছাড়া উনার আমার আন্দোলবাড়িয়ায় উনি এসছে আমার 12-13 বছর প্রায় এসছে। আপনি আদার শুনতে পারেন, তারাও শুনেছে, তারা যেহেতু গভর্নমেন্ট ডিপার্টমেন্টের লোক, তারা বহুত শুনেছে। যদি ও ফল্ট পায় আমি ধরি দেবো, কোনো কথা হবে না। আমার বোনাই তাই কি আমি বলেছি যে আমি যাতে কোনো অপরাধ দিতে আপনাদের আশা লাগবে না, আমি ডাইরেক্ট চলে যাব। এবার এই তথ্য যাচাইয়ের পালা। কুষ্টিয়া শহরের কোটপাড়া এলাকায় এই বাড়িতে পরিচালনা করা হয় নারীদের একটি মেস, যেখানে থাকতেন নিরুদ্দেশ হওয়া জিহান ও তৃষা। সেখানে মামার পরিচয়ে ওই রাতে ছিলেন লস্কর কবিরাজ। জানালেন নিখোঁজ দুই ছাত্রীর সঙ্গে মেসে থাকা আরেক ছাত্রী। আমাদের হচ্ছে আরো বড় অপরাধ ছিল, তো হচ্ছে স্থান আঙ্কেলকে নুসরাতের রুকেয়া মানে তৃষা বলছিল সে হচ্ছে ওদের মামা হয়, তো নিয়ে আসছিল। ওই জন্য ডাক্তার দেখাই চলে যাবে। রাতে ডাক্তার ছিল, পপুলার ডাক্তার দেখাইতে আসছিল, তো রাতে ডাক্তার দেখে চলে যাবে এরকম। নিখোঁজের পর স্বজনদের উদ্ধারে নানামুখী তৎপরতা চালিয়েছিল দুই পরিবার, কিন্তু কোনো কিনারা করতে পারেনি। তবে এখনও তাদের সন্দেহ কবিরাজের দিকে, আর এটির অন্যতম কারণ নিখোঁজদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে কবিরাজের প্রতিশ্রুতি। আমরা অনেক খোঁজাখুঁজি করে দেখছি যে ভিতরেও মেয়েরা যখন মেসে থাকে এই কবিরাজটা গোপনে এদের কাছে যোগাযোগ রাখতো এবং মেসেও আসছে। 2বার এসে তাদের সাথে কুষ্টিয়া শহরেও দেখাশোনা করছে। এর থেকে আমরা কবিরাজের বাড়িতে 2বার যাই। নিজেই উনি বলছে যে আপনারা অমুক জায়গায় স্টেশনে যান, আমরা আপনার দিচ্ছি। তখন আমরা 7-8 জন কুষ্টিয়া কোর্ট স্টেশনে থাকি। তো ওই দিন সারাদিন থেকেও আমরা পাই না। পরে আমরা থানার শরণাপন্ন হয় ওসি সাহেব, তখন উনি মোবাইল ট্র্যাকিং করে দেখে ওনার মোবাইল অবস্থান করছে খুলনা ডুমুরিয়া। চলছে ভুট্টা সহ বিভিন্ন ফসল ঘরে তোলার মৌসুম, কিন্তু কৃষক পরিবারের এমন গুরুত্বপূর্ণ সময়ে বাড়ির কর্তা সহ মেয়েকে এখনো ফিরে না পাওয়ায় যেন অকুল পাথারে পড়েছেন ওহাব মণ্ডলের স্ত্রী। আসলে যখন ফোন ছিল না তখন মানুষ হারালে কি খুঁজে পেত না? আজ কোনো তদন্ত নাই, কোনো কিছু নাই, পুলিশ প্রশাসন তো হাত বন্ধ করে বসে আছে। নিখোঁজ তৃষার বাবা আব্দুর রাজাকও চান মেয়েকে দ্রুত ফিরে পেতে। 2 মাসেরও বেশি সময় পরও এখনও চাঞ্চল্যকর ঘটনার কোনো কিনারা করতে না পারায় ক্ষোভ জানান তিনি। 8 তারিখে 8ই ফেব্রুয়ারি থেকে ওদের লোকেশন যেটা আছে গ্রাম, এর বাইরে মোবাইলে ট্র্যাকিং এখন পর্যন্ত কোনো জায়গায় কোথাও মানে আমরা পাই নাই। তবে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা মেসেঞ্জার, এখান থেকে যদি কোনো মেসেজ, কোনো কিছু কথা বলার কোনো রেকর্ড বের করা সম্ভব হয়, সেখান থেকে যদি কিছু বেরোয় এইটাই। নিখোঁজ দুই পরিবারের যখন ব্যর্থতার অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর দিকে, তখন তারা কি বলছেন
তা জানতে আমরা হাজির হয়েছি কুষ্টিয়া জেলা পুলিশের শীর্ষ কর্তার কার্যালয়ে। জেলা পুলিশ সুপার জানান, আপাতত কোনো স্বস্তির খবর নেই তাদের কাছে। তারা নিখোঁজ হওয়ার পর থেকে তাদের সকল প্রকার যোগাযোগ থেকে তারা বিচ্ছিন্ন আছে। তাদের কাছে কোনো ডিভাইস নেই, কোনো প্রকার নিজেরা কেউ যোগাযোগ করছে না, তাদের আত্মীয় স্বজন তাদের সম্পর্কে কোনো তথ্য দিতে পারছে না। এই বিষয়টা আমাদেরকে একটু ভাবাচ্ছে যে 3টে মানুষ নিখোঁজ, এটাই সবচেয়ে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তারপরে এটাও শুনতাম তারা এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন সময় মানুষের কারো কোনো কবিরাজের কাছে যেত, কিছু চিকিৎসা এসব মানসিক এইসব বিষয়ে কথাবার্তাও এসছে। তো আমরা ওগুলো খতিয়ে দেখছি যে আসলে এগুলো আসলে বিষয়টা কি, কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে এর চেয়ে বেশি কিছু নেই আসলে। এমন চাঞ্চল্যকর ঘটনা ভাবিয়ে তুলেছে মানবাধিকার কর্মী ও জেলার বিশিষ্টজনদের। তারা বলছেন, এত বড় ঘটনার রহস্য উন্মোচিত না হলে এমন ঘটনার জন্য ভবিষ্যতে তৈরি থাকতে হবে যে কাউকে। একটু আন্তরিকভাবে যদি চেষ্টা করা যায় তাহলে এই রহস্যটা বের করা সম্ভব। আর এখন এমন একটা যুগে আমরা বাস করছি, এই যুগে এসে আপনার সেই ফকিরের তন্ত্র বলেন বা স্বপ্নে দেখা বলেন বা বিভিন্ন যে সমস্ত প্রচলিত শব্দগুলো আছে সেগুলো সেকেলে হয়ে গেছে। বর্তমান যুগে তো এই ধরনের কথাকে মেনে নেওয়া খুব কষ্টকর ব্যাপার। তারপরও আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে যদি প্রশাসন খুব আইন শৃঙ্খলা, আমাদের দেশে তো অনেকগুলো শক্ত বাহিনী আছে এবং তাদের অনেক ভালো ভালো কিন্তু মানে সাফল্য আছে। তো এটা নিয়ে যদি সিরিয়াসলি তারা আন্তরিকতা দেখায় তাহলে এটা কুলকিনারা বের করা যাবে বলে মনে করি। নিখোঁজ তৃষার বাড়ির সামনে কথা হয় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার বয়োজ্যেষ্ঠ কয়েকজনের সঙ্গে। উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি নিজেদের জীবদ্দশায় এমন ঘটনা আগে ঘটেনি বলেও জানান তারা। চুয়াডাঙ্গা গেছে, আশেপাশের অন্যান্য হুজুরদের সাথেও এরকম চলাফেরা ছিল। তো এখন এটা নিয়ে 3টা মানুষ, জলজান্ত মানুষ এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা পারিবারিকভাবে সবাই তো ভেঙে পড়েছে। আমার বয়স 70 হতে না গেলে এই ধরনের ঘটনা শুনিনি যে 3টে লোক উধাও হয়ে গেল, বাংলাদেশে খোঁজ নাই। দর্শক, আপনারা দেখছিলেন এই রহস্যের কুলকিনারা পৌঁছানো অনেকটাই কঠিন। তবে এই ঘটনার সরেজমিনে অনুসন্ধান করেছেন সহকর্মী রিয়াজ রায়হান, তিনি আছেন আমাদের সঙ্গে স্টুডিওতে। রিয়াজ, আমরা দেখছিলাম যে পুরো সময়টা জুড়েই এই ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আলামত পাওয়া গেছে। তবে যারা নিখোঁজ ব্যক্তি রয়েছেন তাদের সম্পর্কে এখন আমরা সুস্পষ্ট কোনো ধারণা পাচ্ছি না। এমন কি কোনো সম্ভাবনা রয়েছে যে যেহেতু এটি একটি সীমান্ত এলাকা, তারা সীমান্ত দিয়ে ওপারে চলে গেছেন, কোনো মানব পাচারকারী চক্রের ফাঁদে তারা পড়েছেন, এমন কি কোনো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে? শেষ পর্যন্ত আসলে সেই সম্ভাবনাটি প্রকট হয়ে উঠছে, যেহেতু 2 মাস পর্যন্ত পাওয়া যায় না এবং পরিবার থেকে বলা হচ্ছে বারবার। এবং এই যে সীমান্ত পার হয়ে চলে যাওয়া বা পাচারকারীর খপ্পরে পড়া অথবা পাচারকারীর সঙ্গে চলে যাওয়া নানাভাবে, এই কথাটা কিন্তু পরিবার বলছে কবিরাজের মাধ্যমে। অর্থাৎ তারা বলছেন যে তারা বারবার কবিরাজকেই আসলে অভিযুক্ত করছেন যে কবিরাজের মাধ্যমে হয়তো সীমান্তের উপরে চলে যেতে পারে বা তাকে পাচার করে দিতে পারে। সেই ধরনের, যদিও কবিরাজ নিজেই বলছেন যে আমি আমার যে গ্রাম, সেই গ্রামটি সীমান্তবর্তী এলাকা এবং সেখানে গিয়েছিলাম আমার চিকিৎসার জন্য। যেহেতু আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছি, সুতরাং আমার ফোন ট্র্যাকিং করে যখন পেয়েছে যে আমি গ্রামের বাড়িতে আছি, তখন পরিবার সন্দেহ করেছে যে আমি হয়তো তাদেরকে পাচার করে দিয়েছি। এটি কবিরাজের মুখের কথা, কিন্তু আমি আসলে এগুলোতে নেই। এবং সেখানে যদি বর্ডার ক্রস করতে হয়, অর্থাৎ সীমান্ত অতিক্রম করতে হয়, সেখানে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির পরামর্শ নিতে হয়। কিন্তু আপনি নিশ্চয়ই জানেন যে যারা পাচারকারী বা যারা পাচার করেন তারা নিশ্চয়ই বৈধ পথে তারা যান না। এই পুরো যে খুলনা বিভাগ, সেই খুলনা বিভাগের 8টি জেলার মধ্যে 6টি জেলায় কিন্তু সীমান্ত, একেবারে এই চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, এই পুরো অঞ্চলটি কিন্তু সীমান্ত এবং অনেক বড় সীমান্ত। এই সীমান্ত দিয়ে মানব পাচার, গরু পাচার বা স্বর্ণ চোরাচালান থেকে মাদক চোরাচালান থেকে শুরু করে অন্যান্য ধরনের অপরাধ কর্ম ঘটে। সুতরাং আমরা দিন শেষে এটি আসলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে সীমান্ত দিয়ে আদৌ পাচার হয়েছে কি হয়নি, বা সেটি হয়তো পরের বিবেচনা, কিন্তু এটি অস্বীকার করার বা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই যে সীমান্ত দিয়ে পাচারের সম্ভাবনা বা শঙ্কা থাকতেই পারে। যেহেতু একটি বড় স্থল সীমান্ত সেখানে রয়েছে, যে কোনো জায়গা থেকেই সেই করান পাহারা এড়িয়ে আসলে তারা সেটি কোনো ধরনের চক্রের ফাঁদে পড়ে থাকতে পারেন। জানতে চাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী তো যেহেতু সাধারণ ডায়েরি হয়েছে,
সেইখানে যারা তদন্তকারী কর্মকর্তা রয়েছেন তারা কি এই কবিরাজকে কোনোভাবে এই ঘটনার সাথে সম্পর্ক আছে বলে মনে করছেন কিনা, তাকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ কিংবা তাদের যে বলছিলেন যে মোবাইলের ট্র্যাকিং করা হয়েছিল নেটওয়ার্কটি কবিরাজের, কিন্তু যারা তখন নিখোঁজ হলেন তাদের সঙ্গে কবিরাজের কি মুঠোফোনে কোনো ধরনের যোগাযোগ হয়েছিল কিনা, এই ধরনের কোনো রেকর্ড কি পাওয়া যায়? আমরা সেটি জানতে চাইছিলাম আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। তারা যেটি বলছেন যে জিডির পরে মূলত তারা খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছেন। তারা বারবার বলছেন যেহেতু মোবাইল ফোনের নেটওয়ার্ক থেকে তারা বিচ্ছিন্ন আছেন বা মোবাইল ফোনটি সে গ্রামেই বন্ধ হয়েছে এবং এরপর থেকে চালু হয়নি, সুতরাং তারা খুঁজে পাচ্ছেন না। আমরা যখন এই কাজটি শেষ করি তখন পর্যন্ত আসলে কবিরাজকে কুষ্টিয়া পুলিশ অন্তত জিজ্ঞাসাবাদ করেনি, এই তথ্যটি আমরা নিশ্চিত হয়েছি। এবং পুলিশ সুপার নিজেই বলেছিলেন যে তাকে আসলে পরবর্তীতে যদি প্রয়োজন হয় তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, কিন্তু তাকে আসলে সম্পৃক্ত করার বা অভিযোগ করার বা তুলে আনার জিজ্ঞাসাবাদ করার মতো যে প্রমাণগুলো স্পষ্টতই সেগুলো তো আমরা দেখলাম, কিন্তু তাদের পুলিশ বলছে তাদের কাছে এখন পর্যন্ত সেই ধরনের কোনো প্রমাণ নেই বা কোনো অভিযোগ এইভাবে পাননি, সেই কারণে তারা জিজ্ঞাসাবাদ করতে পারেনি। তবে চুয়াডাঙ্গা পুলিশের কাছে এখানকার কুষ্টিয়া তদন্ত কর্মকর্তা যে একটি চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিতে তিনি বলেছেন যে নিখোঁজ ব্যক্তিরা চুয়াডাঙ্গা এলাকায় থাকতে পারেন। সেই কারণে চিঠিতে কিন্তু কবিরাজের কথা উল্লেখ করা হয়নি, শুধুমাত্র বলেছেন 3 জন তাদের এলাকায় থাকতে পারে, সেটি বিষয়টি খতিয়ে দেখার জন্য। আমরা চুয়াডাঙ্গা পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে তারা তাদের এই পরিবারের অভিযোগের প্রেক্ষিতে কবিরাজের সঙ্গে কথা বলেছেন এবং কবিরাজকে ভালোভাবে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। তাকে অনেকবারই তার সাথে কথা হয়েছে, কিন্তু কবিরাজ কোনোভাবেই এইটার সঙ্গে তার সম্পৃক্ততা স্বীকার করেনি বা তিনি বলেছেন যে এটার সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই এবং তিনি এই বিষয়ে কিছু জানেন না। সেই পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা সীমাবদ্ধ ছিল। তবে আমরা সর্বশেষ যে খবর নিয়েছি যে কুষ্টিয়া পুলিশ চেষ্টা করছে যে কবিরাজকে আবার জিজ্ঞাসাবাদ করে অথবা অন্য কোনো তাদের অতীত কোনো ইতিহাস আছে কিনা বা তাদের সাথে কাদের ফোনে যোগাযোগ হতো বা এর আগে নিখোঁজের ঠিক আগে কার সাথে যোগাযোগ হতো, সেটি যদি বের করা যাবে সেটি খতিয়ে দেখে এর বিরুদ্ধে বা এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা সেটি পুলিশ চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত আসার কোনো বাণী আসলে শোনাতে পারেনি কুষ্টিয়া পুলিশ বা চুয়াডাঙ্গা পুলিশ। নিশ্চয়ই রিয়াজ, আপনি বলছিলেন, আমরা প্রত্যাশা করব যে এই অনুসন্ধানের পরে আপনার যেহেতু অনেকগুলো বিষয় এখানে উঠে এসেছে, আইন শৃঙ্খলা বাহিনীর তদন্তের ক্ষেত্রে সেগুলো সহায়তা করবে এবং খুব দ্রুতই এই 3 জন ব্যক্তি তাদের নিজ গৃহে ফিরবেন। পাশাপাশি আরও কেউ যাতে এরকম পরিণতির মধ্য দিয়ে না যান সে কারণে সচেতনতা তৈরিও হয়ে যাবে এর মধ্য দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের প্রত্যাশা আসলে যেহেতু এইটি আসলে অনেক চাঞ্চল্যকর ঘটনা এবং একটি সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে এমন একটি জেলায় 3 জন ব্যক্তি একসাথে নিখোঁজ হয়েছেন, এটি নিশ্চয়ই তদন্তের দাবি রাখে এবং খুব দ্রুত সময়ে তারা পরিবার কাছে ফিরবেন সেই প্রত্যাশা আমরাও রাখি। আপনাকেও ধন্যবাদ। দর্শক, সাংস্কৃতিক ঐতিহ্যের জেলা বলা হয় কুষ্টিয়াকে, অথচ এই জেলার একটি গ্রাম থেকে একসঙ্গে 3 জন ব্যক্তি একই দিনে নিখোঁজ, যাদের মধ্যে আবার 2 জনই বাবা মেয়ে। যদি শুধু 2 জন ছাত্রী নিখোঁজ হতেন তাহলে যেসব সমীকরণ সামনে আসতো, যেহেতু একসঙ্গে একজনের বাবাও রয়েছেন সেক্ষেত্রে কারণগুলো ভিন্ন মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। তবে ঘটনা যাই হোক, নিখোঁজদের স্বজন ও বিশিষ্টজনরা বলছেন যত দ্রুত সম্ভব এই 3 জনের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়া জরুরি, তবেই এই ঘটনার পেছনের রহস্য জানা অনেকটাই সহজ হবে। দর্শক, গত পর্বে আমরা দেখিয়েছিলাম ভুয়া ডাক্তার যখন শহর গ্রামের অলিগলিতে রাজধানীর একটি ক্লিনিক আরেক ধাপে গিয়ে এখানে ডাক্তার বেশে যারা অপারেশন টেবিলে কাটাছেঁড়া করেন রোগীর শরীর, তারা কেউ MBBS নন, পেরোননি কলেজের চৌকাঠ। 8ম শ্রেণী পাশ করে দালাল থেকে সোজা বনে গেছেন সার্জন, তাও 1-2 জন নয়। অপারেশন থিয়েটারে অস্ত্রোপচার চলাকালে এমন 4 ভুয়া সার্জন হাতে নাতে ধরা পড়ে যমুনার অনুসন্ধানে, যার বিস্তারিত দেখানোর চেষ্টা করেছিলাম আমরা। আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক ঘটনা আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো যেমন আপনার দায়িত্ব, তেমনই যে কোনো অনিয়ম আর অপরাধের খবর নির্ভয়ে নিঃসংকোচে প্রচার করা আমাদের দায়িত্ব, ক্রাইম সিনের দায়িত্ব। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো খবর নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন।